সারা দুনিয়ার আর্জেন্টিনা ভক্তদের একটা বড় দুশ্চিন্তা ছিল যে ডি মারিয়া মেসির পরে এই যে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার ভবিষ্যৎটা কি হবে। যেরকম 2-3 বছরের ব্যবধানে 4টা মেজর ট্রফি জিতলো, এই আর্জেন্টিনা তো আগামী 36 বছরেও আর কিছু জিততে পারবে না। এরকম একটা আশঙ্কা কিন্তু সারা পৃথিবীতে ছিল। মনে হচ্ছিল যে ওই জেনারেশনটা চলে গেলে, ওই জেনারেশনের শেষ দুই প্রতিনিধি ছিল ডি মারিয়া বা মেসি। ফলে এই দুজন চলে গেলে বোধহয় আর আর্জেন্টিনা কিছু পারবে না। এর পরেও স্কালোনি যাদের উপরে ভরসা করতেছিলেন, সেই লাউতারো সহ বেশ কয়েকজন ফুটবলার ইনজুর্ড এই ইন্টারন্যাশনাল ব্রেকে। ফলে স্কালোনিকে আসলে একটা সি টিম নিয়ে এই ব্রেকটা খেলতে হচ্ছিল উরুগুয়ে এবং ব্রাজিলের মতো ভয়াবহ শক্তিশালী দুইটা দলের বিপক্ষে। সেই জায়গাটা মারাত্মক একটা দুশ্চিন্তা ছিল যে এটা সি টিম, বাবা কেউ বলতেছিল একদম জেএনজি টিম, মানে একদম বাচ্চা বাচ্চা টিম। তো সেই টিমটা নিয়ে আসলে কি করা সম্ভব? মানুষ দেখতেছিল, খোদ রাফিনা বলতেছিল যে আর্জেন্টিনাকে গুড়ায় দিবে। তো স্কালোনি কি করতে পারে এটা আমার মনে হয় এখন রাফিনার চেয়ে ভালো কেউ জানে না, যে কিভাবে এই টিম দিয়ে ব্রাজিলকে গুড়ায় দেওয়া যায়। ব্রাজিলকে আক্ষরিক অর্থে গুড়ায় দিছে, উড়ায় দিছে মাঠ থেকে। স্কোর শিটে আপনি দেখতেছেন 4-1 লেখা, কিন্তু আমি খেলা দেখে যেটা দেখলাম যে এটা 7-1 বা 8-1 হইলেও খুব একটা অবিচার হতো না রেজাল্টের প্রতি। 7-1 হইলে আমার মনে হয় সারা দুনিয়ায় আর্জেন্টিনা ভক্তরা সবচেয়ে বেশি খুশি হতেন। যাক, দুষ্টুমি না করে মূল ব্যাপার হচ্ছে স্কালোনির এই যে সময় অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন ট্যাকটিক্স, ভিন্ন ভিন্ন ফরমেশন এবং মাথা খারাপ করে দেওয়া একটা ফুটবল নিয়ে হাজির হওয়া, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি আজকে। দেখেন, স্কালোনি হচ্ছে মেসির সতীর্থ। এই বয়সে একজন কোচ, তাও ইন্টারন্যাশনাল দলের কোচদের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে তারা সারা বছরে খুব অল্প সময়ের জন্য খেলোয়াড়দের এক জায়গায় পান। ফলে তারা যদি মাস্টার মাইন্ড হনও, দেখেন পেপ গার্দিওলা, আনচেলত্তি, এদেরকেও যদি আপনি ইন্টারন্যাশনাল দলের দায়িত্বে দেন, এরা কতটা ওই তাদের মাস্টার মাইন্ড বা ওই যে ট্যাকটিক্যাল গেমের খেলা এটা দেখাইতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ আপনার তো খেলোয়াড়দের একসঙ্গে পাইতে হবে। তারপরে না নতুন নতুন এক্সপেরিমেন্ট আপনি প্র্যাকটিসে মাসের পর মাস করবেন, তারপরে একটা ম্যাচে পরে দেখবেন, না হইলে আবার একটু রিভার্স করবেন। এই জিনিসটা তো ইন্টারন্যাশনাল টিমের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাকে পুরো ব্যাপারটা মাথায় করতে হয়, সর্বোচ্চ সে ল্যাপটপে করতে পারে। এরপরে কয়েকদিনের জন্য টিমটাকে পায়, ওই সময়ের মধ্যে দ্রুত বুঝায় ম্যাচ অনুযায়ী সাজাইতে হয়। সেই স্কালোনিকে কিন্তু বিশ্বকাপের আগে থেকেই বলা হচ্ছিল মাস্টার মাইন্ড। সে যখন বিশ্বকাপ জিতলো, দুটো কোপা জিতলো, একটা ফিনালসিমা জিতলো, তখনও এই মাস্টার মাইন্ড বলার ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলতেছিলেন, ভক্তরা একটু কেমন কনফিউজড ছিলেন যে আর্জেন্টিনার এই যে টিম, মাঝমাঠে 3-4টা দুর্দান্ত ইয়াং মিডফিল্ডার, সামনে ডি মারিয়া, মেসি, এই ফরমেশনে আসলে কাউরে মাস্টার মাইন্ড না হলেও চলে। কিন্তু আপনি বিশ্বকাপ জুড়েই দেখবেন যে সে কেমনে প্রতিপক্ষ অনুযায়ী গেম সাজাইছে। মানে কখনো সে বিউটিফুল ফুটবল খেলছে, কখনো সে ইম্প্যাক্ট ফুটবল খেলছে, যেটাকে আজকাল দেখি হারাম ফুটবল বলে। তো যাই হোক, সে নানা রকম ফুটবল খেলে কিন্তু এই পর্যন্ত আসছে। এর মধ্যে ভয়াবহ বিউটিফুল সব ম্যাচ ছিল, ভয়াবহ বিউটিফুল, একদম অল আউট অ্যাটাকে গেছে। কিন্তু এই পর্বে এসে, এই যে ইন্টারন্যাশনাল ব্রেকে এসে কার্যত আমরা স্কালোনি ম্যাজিকের একদম চূড়ান্ত একটা রূপ দেখলাম। যেটা বললাম যে মেসি ডি মারিয়া আগে থেকেই নাই, ডি মারিয়া তো অবসরেই চলে গেছে, মেসি এখন আছে নাই এই অবস্থার মধ্যেই থাকবে। এই 26 বিশ্বকাপ পর্যন্ত উপরওয়ালা যদি তারা নিয়ে যায়, তাহলে সেই আছে না এর মধ্যেই থাকবে। তার ফিটনেস কখনোই আর আগের লেভেলে পৌঁছাবে না। ফলে স্কালোনিকে প্ল্যান বিতে যাইতে হচ্ছে। প্ল্যান বিতে তার যারা ভরসা ছিল, লেসোলসো, লাউতারো, গার্নাচো, আরো কে কে যেন ছিল, এরা না সবাই একবার ইনজুরিতে পড়ে গেল এই ব্রেকটার সময়। তখন তাকে আসলে প্ল্যান সিতে যেতে হয়েছে। এবং আমি দেখলাম, আমার কাছে আজকের ম্যাচটা দেখে যেটা মনে হলো, ও সম্ভবত প্ল্যান জেড এর জন্য তৈরি থাকে, এবং ওর প্ল্যান জেডটা যদি কখনো করে দেখায়, আমাদের মনে হবে ওমা এইটাই তো আসলে প্ল্যান এ হওয়া উচিত ছিল। দেখেন উরুগুয়ের বিপক্ষে কি করলো। উরুগুয়ের বিপক্ষে করলো হচ্ছে বল পজিশনটা ছেড়ে দিল উরুগুয়েকে। কারণ উরুগুয়ের ফুটবলাররা অফ দা বল ভালো, অন দা বল অত ভালো না। এটা বিএলসারই ব্যাপার, বিএলসাই সবসময় তার টিমকে অফ দা বল ভালো খেলায়। বল পজিশন থাকলে তারা থতমত খায় যায়। বিএলসার সবসময় এটা সমস্যা, এবং বিএলসা সর্বকালের সেরা কোচদের একজন। তারপরেও তার বিপক্ষে এই সমালোচনাটা ছিল, এবং ঠিক সেটা স্কালোনি কাজে লাগালো। বল ছেড়ে দিল উরুগুয়ের পায়ে, এবং নিজেরা বল পজিশন কম নিয়ে তুলনামূলক বেশি কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলো। ফলটা টের পাওয়া গেল, উরুগুয়ের বিপক্ষে একটা জয় আসলো। এবং এই ম্যাচটা ব্রাজিলের বিপক্ষে, এই ম্যাচটা শুরু হওয়ার আগেই অ্যাকচুয়ালি আর্জেন্টিনার একটা
উৎসবের ব্যাপার ঘটে গেল, কারণ এর আগেই আর্জেন্টিনা খবর পেয়ে গেল যে তারা বিশ্বকাপ 2026 বিশ্বকাপ বাছাই পর্বে চলে গেছে। এটা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে বিশ্বকাপ বাছাই পর্বে যাওয়া। 2026 বিশ্বকাপ তারা অলরেডি কনফার্ম করে ফেলছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে বাছাই পর্ব সেভাবে জমেই ওঠে নাই, সেই জায়গায় আর্জেন্টিনা কনফার্ম করে ফেলছে, সম্ভবত দ্বিতীয় দল হিসাবে কনফার্ম করলো এটা। ফলে তাদের কাছে ব্রাজিলের ম্যাচটা ছিল একটা উপভোগের ম্যাচ, দারুণ উপভোগের ম্যাচ, এবং সেটা ফ্রম ফার্স্ট মিনিট তারা দেখায় দিছে। প্রথম 2 মিনিট তো ব্রাজিল পায়ে বলই পায় নাই। এখানে টেকনিকটা কি নিল? স্কালোনি টেকনিক না, আমি ট্যাকটিক্স অত ভালো বুঝি না, কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে ব্রাজিলের মূল থ্রেট ছিল তাদের 3টা ফরওয়ার্ড। এই 3টা ফরওয়ার্ড তো আসলেই ভয়ঙ্কর, আসলেই ভয়ঙ্কর। তারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার হয়ে এখন পৃথিবী কাঁপাচ্ছে। ফলে তাদেরকে যদি কোনোভাবে আপনি স্পেস দেন, বল প্লে করার সুযোগ দেন, তাহলে আপনি শেষ, আপনি শেষ। যত ভালোই বলি না কেন, আমাদের রোমেরো আছে, কুটি রোমেরো, ওটামেন্ডি আছে, টাগলাফিকো আছে, সবই ঠিক আছে, কিন্তু এদের পক্ষে এই 3 ফরওয়ার্ডের সামলানো খুব মুশকিল। ফলে ও কি করছে, কালকে 5টা মিডফিল্ডার নিয়ে নামছে, জেনুইন 5টা মিডফিল্ডার নিয়ে নামছে। আমি জানি না কালকে ফরমেশনটাকে ট্যাকটিশিয়ানরা কিভাবে শো করছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে সে 5টা মিডফিল্ডার খেলাইছে। শুধুমাত্র ওপরে জুলিয়ান আলভারেজ ইচ্ছামতো খেলার সুযোগ পাইছে, সে যা খুশি করবে। বাকিরা হচ্ছে একদম ফ্লোটিং মিডফিল্ডার। ভাই এই জিনিস না আমি আমার জীবনে খুব একটা দেখি নাই ফুটবলে। সম্ভবত ক্রুয়েফের পরে এই রকম যে সবাই পজিশন রোটেট করতে থাকা পুরো ম্যাচ জুড়ে, এই জিনিস খুব বেশি দেখি নাই। যত যাই বলেন যে ক্রুয়েফের সবকিছু গার্দিওলা টিকি টাকাতে নিয়ে আসছে, সবকিছু আনতে পারে নাই। ক্রুয়েফের বার্সেলোনা বা ক্রুয়েফের নেদারল্যান্ডের একটা বড় ব্যাপার ছিল হচ্ছে যে কারোর কোনো পজিশন থাকবে না, সবাই ফ্লোটিং, সবাই ফ্লোটিং। এই যে 2 উইং ব্যাক থেকে শুরু করে ডিফেন্ডার প্রত্যেককে ফ্লোট করতে হবে। তোমার বল উপরে উঠে গেছে, তুমি ডিফেন্সে থাকবা। তোমার যদি আক্রমণে উঠতে হয়, প্রয়োজন মিডফিল্ড থেকে কেউ এসে ডিফেন্স করবে। কালকে আর্জেন্টিনা এই জিনিসটা চমৎকার দেখাইছে। আপনার কখনো কখনো মনে হচ্ছিল না যে এনজো স্ট্রাইকার হিসাবে খেলতেছে? কয়েকবার করে আমার মনে হচ্ছে যে এনজো বোধহয় লোন স্ট্রাইকার হিসাবে খেলতেছে। তখন আলভারেজ কি করছে? আলভারেজ প্লে মেকার হয়ে গেছে। এই জায়গাটায় স্কালোনি ব্রাজিলকে একদম নিষ্ক্রিয় করে দিছে। 5টা মিডফিল্ডার এবং একটা স্ট্রাইকার যখন এরকম ফ্লোট করতে থাকে, তখন আপনি 3টা স্ট্রাইকার আগাইতেই পারবেন না। ওদের 3টা স্ট্রাইকার যতবার বল পাইছে, 3টা ফরওয়ার্ড আটকে গেছে, স্পেস পাচ্ছে না, কোথায় খেলবে, কারে দিবে, কোনো পজিশনই পাচ্ছে না। এই জিনিসটা কালকে সবচেয়ে অসাধারণ ছিল। এই জায়গাটায় কেউ বলবেন ম্যাকঅ্যালিস্টার অসাধারণ রোল প্লে করছে, কেউ বলবেন এনজো অসাধারণ রোল প্লে করবে, কেউ থিয়াগো আলমাদার কথা বলবেন। আমার না নতুন করে খুব নজর কাটতেছে জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ তো অ্যাকচুয়ালি বিশ্বকাপ থেকেই দুর্দান্ত ফর্মে আছে, যে জায়গায় যাচ্ছে। সিটি কোনটা বুঝি ওটা ছাড়লো, এটা আমি আজও সমাধান করতে পারি না এই বুঝের। এবং যে জায়গায় যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদ বলেন, আর্জেন্টিনা বলেন, যে জায়গায় যাচ্ছে দুর্দান্ত খেলতেছে। কিন্তু কালকে একটা জিনিস তারা দেখলাম যে সে এর আগে হইতে পারে, আমি হয়তো খেয়াল করি নাই, সব ম্যাচ তো খুব ভালোভাবে খেয়াল করা হয় নাই। এই ম্যাচটায় আমি খুব দেখলাম যে তার ভিতরে মেসি হয়ে ওঠার দারুণ গুণ আছে, দারুণ গুণ আছে। তাকে যদি, যদিও আমার ধারণা নেক্সট মেসি বলে আর আর্জেন্টিনায় 20 বছরে কেউ আসবে না। এটার কারণ হচ্ছে কোনো কোচে মেসির মতো অত স্বাধীনতা কোনো ফুটবলারকে দেবে না। আগে নামের পাশে 35-40টা ট্রফি নিয়ে আসার পরে যদি কেউ ওই স্বাধীনতা পায়। কিন্তু জুলিয়ান আলভারেজ এই ম্যাচে, গতকালকের ম্যাচে যতটুকু স্বাধীনতা পাইছে, সেটার যে সর্বোচ্চটা সে এনজয় করছে এবং সর্বোচ্চটা কাজে লাগাইছে। মানে ও যখন প্লে মেকার হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে ও একদম মেসি লেভেলের প্লে মেকার। ও দিব্যে এনজোকে বল দিচ্ছে, এনজো আবার তখন উপরে, এনজো স্ট্রাইকার, আবার আলমাদাকে বল দিচ্ছে। ম্যাকঅ্যালিস্টারও উপরে উঠলো, ম্যাকঅ্যালিস্টারও বল দিচ্ছে। জুলিয়ান আলভারেজটা আমার অসাধারণ লাগছে, এবং 3-4টা খেলোয়াড় ঘিরে ধরতেছে, তার ভিতর থেকে বল নিয়ে বের হয়ে যাওয়া, ড্রিবলিংটা এত সুন্দর, এটাও আগে খেয়াল করি নাই। আমি ওরে চিরকালই আসলে লাউতারের মতো লোন স্ট্রাইকার হিসাবে রেড করতাম, কিন্তু কালকে চোখে পড়লো যে ও আসলে খুবই ভার্সেটাইল খেলোয়াড়। আমার ধারণা স্কালোনি যুগের পরে যে কোচ আসবেন আর্জেন্টিনার, তিনি সম্ভবত জুলিয়ান আলভারেজকে আর লোন স্ট্রাইকার হিসাবে খেলাবেন না, বা স্কালোনিও এটা করতে পারে, ফলস 9 করে ফেলবেন, বা ওই যে ফ্রি এজেন্ট হিসাবে মাঠের ভিতরে ঘুরাবেন। তো যাই হোক, এই জিনিসগুলো পুরোটা ম্যাজিকটা ছিল যে সবাইকে সব কাজ করতে হবে, অ্যাটলিস্ট মিডফিল্ড থেকে শুরু করে যে 6জন সামনে আছো, তোমাদের সবাইকে সব কাজ করতে হবে। তোমাকেই ডিফেন্স করতে হবে, ওই 3 ফরওয়ার্ড আটকাইতে হবে, আবার তোমাদেরই অ্যাটাকে যাইতে হবে।
কখনো এনজো গেছে, কখনো আলমাদা গেছে। আলমাদার অবশ্য কালকে একটা জিনিস হতাশাজনক লাগছে, প্রচুর মিস করছে। আলমাদা একাই যদি সবগুলো গোল করতে পারতো, যে কয়টা চান্স পাইছে, তাহলে তো 7-1 হয়ে যায়। এমনকি ডিপলও একটা মিস করছে। এতগুলো মিস করা সেকেন্ড হাফে উচিত হয় নাই। বরং মানে রেজাল্টটা ফার্স্ট হাফে 3-0 ছিল, সেকেন্ড হাফে 1-0। কিন্তু আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হাফে 4-0 হওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট সেকেন্ড হাফে 4-0 হওয়া উচিত ছিল। আর যে গোলটা খাইছে এটা তো কোটি রোমেরো কি একটা ফাজলামো করলো। ওরে আমি এর আগে কখনো এই ধরনের ফাজলামো করতে দেখি নাই, যে বল পায়ে নিয়ে প্রতিপক্ষের আমন্ত্রণ জানানো, এবং সেটা করতে গিয়ে বাচ্চাদের মতো একটা ধরা খেলো। যাক, ফরগেট ইট। কোটি রোমেরো এখন বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, ফলে সে একটা এরকম করার অধিকার রাখে। আর যে ম্যাচে তার ফরওয়ার্ডরা 4টা গোল দেয়, সে ম্যাচে তার এটুকু পাও না। আরেকটা জিনিস বলি, ম্যাকঅ্যালিস্টারের যে ট্যাপ করে গোল করাটা, এই জিনিসটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। যে আর্জেন্টিনা যে মেসির দীর্ঘ একটা সময়ে মেসিকে ট্রফিবিহীন রাখছে, আর্জেন্টিনাকে ট্রফিবিহীন রাখছে, সেটা হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার হিসাবে তখন যারা খেলছে, মেইনলি তো হিগুয়েন খেলছে, কখনো কখনো প্যালাসিও বলে একজন সাধু খেলতো, ওই যে মাথায় ডিকিওয়ালা, কখনো কখনো আগুয়েরো স্ট্রাইকার হিসাবে খেলতো। এদের সবার বেসিক একটা বড় প্রবলেম ছিল হচ্ছে যে গোল করতে পারা। গোলই করতে পারতো না রে ভাই, গোলই করতে পারতো না। একটা ট্যাপ করতে হবে, জাস্ট ট্যাপ করলেই গোলটা হয়ে যায়। এই জিনিসটাই করতে পারতো না। এই জিনিসটা অবশ্য শুনতে বা দেখতে যত সহজ মনে হয়, অত সহজ না। এটা ডিএনএ তে একটা স্ট্রাইকার ব্যাপার থাকা লাগে। তাহলেই আপনি শুধু ওই যে কোনো জায়গা থেকে একটু ট্যাপ করে, যে কোনো জায়গা থেকে একটু খোঁচা দিয়ে একটা গোল করতে পারবেন। কিন্তু এই জিনিসটা আমাদের আর্জেন্টিনার স্ট্রাইকারদের লম্বা সময় আমরা মিসিং দেখছি। সেখানে ম্যাকালিস্টার জেনুইন প্লে মেকার, বরং ম্যাকালিস্টার কখনো অত বেশি অ্যাটাকিং প্লে মেকারও না, এবং কালকের পজিশনেও তা ছিল না। এনজো যত উপরে উঠছে, ম্যাকালিস্টার তা ছিল না। ম্যাকালিস্টার তার সারা জীবনে ট্যাপ করার সুযোগ কয়টা পাইছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। তার ক্লাব দল, জাতীয় দল সব মিলায়ও সে খুব বেশি ট্যাপ করার সুযোগ পায় নাই। কালকে একটা পাইলো, এবং দেখেন ক্লিনিক্যালি, একদম ক্লিনিক্যালি সে ট্যাপটা করে দিল। মানে ওদের, আমার ধারণা, আপনি যদি বলেন যে ওটামেন্ডি আর রোমেরোকে, কুটি রোমেরোকে কালকে হচ্ছে ফরওয়ার্ডে খেলতে হবে, ওরাও দেখবেন দিব্যি ফরওয়ার্ডের মতো আচরণ করতেছে। এই টিমটারে স্কালোনি ওই জায়গায় নিয়ে গেছে, এই টিমটারে স্কালোনি ওই জায়গায় নিয়ে গেছে। এই জায়গায় হচ্ছে স্কালোনি মাস্টার মাইন্ড। এই যে এনজো কত রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, ছেলেটা ডিভোর্স হলো, আবার সেই বউয়ের সঙ্গে মিটমাট হলো, কিচ্ছু ফর্ম খুঁজে পাচ্ছিল না, ক্লাবে জায়গা হারানোর মতো অবস্থা হয়ে গেছিল। ইভেন উরুগুয়ের ম্যাচেও সে অনেক নিষ্প্রভ ছিল। অথচ কালকে দেখেন রীতিমতো ছন্দে, রীতিমতো ছন্দে মনে হচ্ছিল যে একদম অ্যাটাকার হিসাবে খেলতেছে, মিডফিল্ডার না। তো যাই হোক, এই পুরা ব্যাপারটা আমি টেকনিক্যালি অত ভালো বুঝায় বলতে পারলাম না। এটা টেকনিক্যালি নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখে ফেলছেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলবে, বড় বড় লেখায় পড়বেন। মূল ব্যাপার হচ্ছে ব্রাজিলরে আর্জেন্টিনা 4-1 গোলে হারাইছে। এটা হইলেও হইতে পারতো 7-1। আর তার চেয়েও মূল ব্যাপার হচ্ছে যে এইটার পেছনে একজন ম্যাজিশিয়ান আত্মপ্রকাশ করতেছেন। আমার আফসোস লাগে যে খুব দ্রুত এই লোকটা তো আর নাই হয়ে যাবে। 2026 চলে আসছে প্রায়, 26 বিশ্বকাপের পরে আর আর্জেন্টিনার হয়ে অন্তত তারে দেখা যাবে না। সে থাকবেই না, কোনোভাবেই থাকবে না। এরপরে আশা করি যে ইউরোপের কোনো ক্লাব তাকে নিয়ে নিবে, তার এই জাদুটা আমরা দেখতে পাবো। স্কালোনির জন্য অনেক শুভেচ্ছা থাকলো। এই আর্জেন্টিনার দলটা, জেনজি যে দলটা, এই দলটার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।